হ্যালো এভরিওয়ান, আমরা চলে এসেছি রাসায়নিক গণনার সেকেন্ড পার্ট নিয়ে। তো এখানে আমরা প্রথমে আমি বলেছিলাম যে সেকেন্ড পার্টে আমরা বাকি অঙ্কগুলো করব, মানে আর 5-6টা অঙ্ক করব, তাহলে তোমাদের চ্যাপ্টারটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। এবার দেখো, এখানে এটা করার আগে, এই বাকি অঙ্কগুলো করার আগে আমি কোনো যৌগের সংকেত কিভাবে তোমরা নির্ণয় করবে সেই জিনিসটা একটু বলে দিতে চাই। কারণ দেখো, আমি আগের ভিডিওতে যখন ফেরাস সালফাইড বা ফেরাস অক্সাইড বা ফেরিক অক্সাইড এই ধরনের যে যৌগগুলো যদি দিয়ে দেয় তোমাদের কোনো অঙ্কের মানে নাম হিসাবে, তাহলে সংকেত তো তোমাদেরকে লিখতে জানতে হবে। তো সেই সংকেত লেখার ব্যাপারটা, কিভাবে আমরা সংকেতটাকে লিখবো ওই মানে নামটা থেকে, সেই জিনিসটা একটু বলতে চাই। তার আগে আমি বলে রাখি যে তোমরা যদি রাসায়নিক গণনা পার্ট 1 না দেখে থাকো, তাহলে তার আগে ওটা দেখবে, তারপরে এই ভিডিওটা দেখবে। পার্ট 1 এর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর কমেন্ট বক্সে দিয়ে দেবো। আর তোমরা গ্যাসের আচরণের পুরো চ্যাপ্টারের ভিডিও পাবে, সেটাও আমি ডেসক্রিপশন বক্সে আর কমেন্ট বক্সে দিয়ে দেবো, অবশ্যই গিয়ে তোমরা দেখবে। আর এই ভিডিওটা পুরোটা দেখে তোমরা বাকি অঙ্কগুলো ভালো করে বোঝার চেষ্টা করবে, আশা করি তোমরা সব বুঝতে পারবে। দেখো, তাহলে প্রথমে যৌগের সংকেত নির্ণয় আমরা করার পদ্ধতিটা জানবো। তাহলে আমরা প্রথমে দেখি যে যৌগ কি কি দিয়ে তৈরি হয়। কোনো যৌগ যখন তৈরি হয়, তখন সেটা কিসের দ্বারা তৈরি হয়? ধাতু যুক্ত অধাতু। ধাতু আর অধাতুর সমন্বয়ে তৈরি হয় বেশিরভাগ ক্ষেত্রেই। এবার এই পার্থক্যটা ধাতু ধাতু হতে পারে, অধাতু অধাতু হতে পারে। এই পার্থক্যটা তোমরা যখন আমি যখন তোমাদের বন্ধনটা পড়াবো, সমযোজী বন্ধন, তড়িৎযোজী বন্ধন, তখন তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। এখন তোমরা জানো যে ধাতু অধাতু সমন্বয়ে গঠিত হয়, তোমাদের এইটুকু এখন জানলেই হবে। আমি মানে যৌগের সংকেতটা কিভাবে নির্ণয় করবো সেই কনসেপ্টটা বলতে চাইছি, ঠিক আছে? ধাতু অধাতু। ধাতু মানে হচ্ছে যারা ইলেকট্রন ত্যাগ করে, সবসময় ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক হতে চায়। ইলেকট্রন ত্যাগ করে সবসময় করে ধনাত্মক হতে চায়, পজিটিভ হতে চায়। আর অধাতুগুলো কি করে? ইলেকট্রন গ্রহণ করে নেগেটিভ হতে চায়। এটা হচ্ছে দুটোর মধ্যে পার্থক্য, ঠিক আছে? এবার দেখো, ধরে নাও আমাকে বলেছে যে আমি ফেরাস সালফাইডের আমাকে সংকেত বের করতে বলেছে। ফেরাস সালফাইডও হতে পারে, ফেরিক সালফাইডও হতে পারে। ফেরাস সালফাইডে হয়, ফেরিক সালফাইডে হয় না। ফেরাস সালফাইডটা দেখো, ফেরাস সালফাইডটা তো আমার জানার জন্য আগে আমাকে বুঝতে হবে যে ফেরাস ফেরিক এগুলো কখন হবে, ফেরিক অক্সাইড কখন হবে, ফেরাস অক্সাইড। এগুলো তোমরা অনেক ছোট ক্লাসে পড়েছো, ক্লাস 8-এ পড়েছো। তাও আমি একবার এখানে বলে রাখি যে যখন কোন জায়গায় আস বলা থাকবে, আস ধরে নাও ফেরাস, আস যদি বলা থাকে, আস আর ইক দু ধরনের আছে। আস আর ইক, যদি আস বলা থাকলে সেখানে হবে কম চার্জ যুক্ত। মানে কি? মানে ফেরাসের, ধরে নাও ফেরাসের এফি এর একটা ধাতু, তাহলে ধাতু কি বললাম? ধনাত্মক হতে চাই। তাহলে ফেরাসের যোজ্যতা মানে কম চার্জ যুক্ত, মানে এটা কম যোজ্যতা লেখো। যোজ্যতা বললে একটু ভালো মানে বোঝা যাবে। যোজ্যতা মানে তোমরা জানো যে যোজ্যতা মানে হচ্ছে লাস্ট কক্ষে যতগুলো ইলেকট্রন থাকে বা যতগুলো ইলেকট্রন গ্রহণ করলে সেটা অষ্টক পূর্ণ করে। এটা তোমরা ক্লাস 9-এ পড়েছো যোজ্যতা ব্যাপারটা। আর যখন বন্ধন এখানে পড়বে তখন বুঝতে পারবে। কম যোজ্যতা মানে এখানে যোজ্যতাটা যদি ফেরাস, লোহার কত যোজ্যতা হয়? লোহার হয় যোজ্যতা 2 হয় আর 3 হয়, এভাবে ফার্স্ট ব্র্যাকেটে লেখা হয়। তাহলে কম যোজ্যতা এটা হচ্ছে ফেরাস। আর যদি ফেরিক যদি হয় তাহলে সেটা হবে বেশি যোজ্যতা। যেমন Fe3 যদি হয় তাহলে সেটাকে আমরা বলবো কি? ইক। তাহলে ফেরাস হলে হবে Fe2 আর ফেরিক হলে হবে Fe3। এইটুকু বুঝতে পারলে? এবার এটাকে এইভাবে লেখা হয় যে Fe2 প্লাস, আর এটাকে এইভাবে লেখা হয় Fe3 প্লাস উপরে, ঠিক আছে? বেশ, এবার দেখো, এবার এই দুটো জিনিস জানলে, কম যোজ্যতা বেশি যোজ্যতা। সেরকম যদি কপার হয়, কিউ প্লাস যদি হয়, কপারের দুটো যোজ্যতা আছে। এখানে Cu+1, একটা ওয়ান স্টেটে থাকবে আর একটা কিউ প্রিক। Cu2+, এখানে 2+ লিখলাম, বা এইভাবেও লিখতে পারো, CO2 এইভাবেও লিখতে পারো, ঠিক আছে? বেশ, এবার এইটুকু জানলে তোমরা। এবার দেখো, আমি যৌগের সংকেতগুলো নির্ণয় করছি।
আরো পদ্ধতি আছে, আগে এই দুটো কনসেপ্ট জানতে হবে, যে ধাতু আর অধাতুর ব্যাপারটা, আর তোমার আস আর ইকের ব্যাপারটা, আর কোন ধাতুর কত যোজ্যতা হয় সেগুলো তোমরা আগেই জেনেছো, যে লাস্ট কক্ষে যতগুলো ইলেকট্রন থাকে বা যতগুলো ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করলে সেটা অষ্টক পূর্ণ করে। বেশ, দেখো, বা নিষ্ক্রিয় মৌলের মতো গঠন পূর্ণ করে। ধরে নাও আমি স্ট্রাকচার বের করতে চাইছি, কিসের স্ট্রাকচার তোমাদের দেখায় প্রথম, ধরে নাও ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড লেখা আছে, ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইডের সংকেত আমাকে বের করতে হবে। বেশ, দেখো তাহলে ম্যাগনেসিয়াম, তাহলে আমি একদিকে লিখবো এমজি, আর অক্সাইড, অক্সাইড মানে আমি জানি অক্সিজেন, তাহলে ও লিখলাম। এবার আমাকে দুটোর যোজ্যতাটা লিখে ফেলতে হবে। অক্সিজেনের যোজ্যতা কত? অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, তার মানে এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে O8, এটা O8। অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসটা হবে 2,6, 2,6। লাস্ট কক্ষে অক্সিজেনের 6টা ইলেকট্রন আছে, তাহলে দুটো ইলেকট্রন যদি অক্সিজেন গ্রহণ করে তাহলে অক্সিজেনের 8টা ইলেকট্রন কমপ্লিট হবে, তার মানে এর যোজ্যতা হচ্ছে 2, তাহলে আমি এখানে লিখবো 2। এবার অক্সিজেনটা দেখো, এটা হচ্ছে তোমার অক্সিজেনটা কি, এটা হচ্ছে তোমার অধাতু গ্যাস, সালফার, ক্লোরিন, পটাশিয়াম, পটাশিয়াম নয়, সালফার, ক্লোরিন, ফসফরাস, তারপর ব্রোমিন, এই যেগুলো আছে এগুলো সব কি, এগুলো সব অধাতু। এটা তোমরা পর্যায় সারণীতে আরো ভালো করে বুঝতে পারবে। অধাতু, তাই এটা কি দুটো ইলেকট্রন গ্রহণ করবে, তাহলে এখানে 2 মাইনাস, ঠিক আছে, 2 মাইনাস, যোজ্যতাটা উপরে লিখলাম। আর ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম ধাতু, তাহলে এর প্লাস হবে, কিন্তু এর যোজ্যতাটা আগে দেখি। ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 12, ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 12, তাহলে এর ইলেকট্রন বিন্যাস কি হবে, 2,8,2, 2,8,2। দেখো এখানে লাস্ট কক্ষে দুটো ইলেকট্রন আছে, তাহলে প্রত্যেক পরমাণুই চাই যে লাস্ট কক্ষে 8টা ইলেকট্রন থাকুক বা দুটো থাকুক, কিন্তু এখানে দুটো থাকতে গেলে 6টা গ্রহণ করতে হবে, আর 8টা করতে গেলে দুটো ছেড়ে দিতে হবে। তাহলে একমাত্র হিলিয়ামের ক্ষেত্রেই 2 থাকে, ওই জন্য এখানে কি বলা হয় যে লাস্ট কক্ষে দুটো বা 8টা করা, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে 8টা। বেশ, দেখো তো এখানে দুটো ইলেকট্রন যদি ম্যাগনেসিয়াম ত্যাগ করে দেয় তাহলে লাস্ট কক্ষে 8টা ইলেকট্রন হয়ে যাবে, তাহলে ম্যাগনেসিয়ামের যোজ্যতা হলো 2। এবার এটা কি বলে, ধাতু, ম্যাগনেসিয়াম ধাতু, তাহলে ধাতু আমি কি বললাম প্রথমেই, যে ধাতু সবসময় ইলেকট্রন গ্রহণ করে, বর্জন করে ধনাত্মক হতে যায় বা পজিটিভ হতে যায়, তাহলে এর যোজ্যতা হচ্ছে 2 প্লাস হয়েছে। এবার দুজনের যোজ্যতা দেখো 2 আর 2। এবার এদের সব থেকে মানে লঘু অনুপাতটা নিতে হবে, তাহলে এখানে অনুপাতটা, এদের যোজ্যতার অনুপাত হচ্ছে 2:2, তাহলে কাটাকাটি করলে কত হবে, 1:1, কাটাকাটি করলে হবে 1:1, তাহলে এর সংকেতটা দাঁড়াবে একটাই এমজি লাগবে আর একটাই অক্সিজেন লাগবে, তাহলে সংকেতটা দাঁড়ালো কি, এমজিও, ম্যাগনেসিয়াম অক্সাইড, ঠিক আছে। বেশ, এবার ম্যাগনেসিয়াম অক্সাইড হলো, এবার ধরে নাও বের করতে বলেছে তোমাদেরকে, ম্যাগনেসিয়াম অক্সাইড হলো। এবার দেখো ধরে নাও বলেছে ফেরিক অক্সাইড, ফেরিক অক্সাইড, এটা তো সোজা ছিল, ফেরিক অক্সাইড দেখো। তার আগে আমি আগের ভিডিওতে একটা বলেছিলাম ফেরাস সালফাইড, ওইটাকে দেখিয়ে দিই। ফেরাস সালফাইডটা দেখো, ফেরাস সালফাইড, ফেরাস সালফাইডটা দেখো, ফেরাস আছে তাহলে এফি লিখলাম, এফির কত কত হয় বললাম, 2 আর 3, তাহলে এখানে ফেরাস আছে মানে 2 হবে, আর এফি একটা কি, আয়রন একটা ধাতু, তাহলে 2 প্লাস হলো। সালফাইড, সালফাইড মানে হচ্ছে সালফার, সালফার, সালফার লিখলাম। আর সালফারের পারমাণবিক সংখ্যা হচ্ছে 16, S16, তাহলে এর ইলেকট্রন বিন্যাস হবে 2,8,6, 2,8,6, 8 আর 2 10 আর 6 16। এই ইলেকট্রন বিন্যাস তোমরা ক্লাস 9-এ পড়েছো, তাহলে এখানে আমরা কি পাচ্ছি যে 6, তাহলে দুটো ইলেকট্রন গ্রহণ করলে এর লাস্ট কক্ষে 8টা হবে, তার মানে এরও হচ্ছে পারমাণবিক যোজ্যতা হচ্ছে 2। এবার এটা সালফার বটে, অধাতু, তাহলে এখানে হবে 2 মাইনাস। তাহলে তারপর বললাম যে যোজ্যতার লঘু অনুপাত নিতে, সব থেকে লিস্ট অনুপাত, তাহলে 2:2, তাহলে 2:2 মানে হচ্ছে 1:1, মানে একটাই ফেরাস লাগবে আর একটাই সালফাইড লাগবে, তাহলে এখানে আমরা পাবো এফি, এফিএস, একটাই এফ লাগবে, একটাই এফি লাগবে, একটাই এস লাগবে, কারণ 1:1 বেরিয়েছে। এটা হলো তাহলে ফেরাস সালফাইডের গঠন। এবার এবার ফেরিক অক্সাইড যদি বলা হয়, ফেরিক অক্সাইড, দুটোই সহজ ছিল এখানে। ফেরিক অক্সাইড যদি বলা হয় তাহলে দেখো কিরকম হবে, ফেরিক অক্সাইড,
ফেরিক অক্সাইড যদি বলা হয় তাহলে দেখো ফেরিক অক্সাইড বললে কেমন হবে, ফেরিক তাহলে প্রথমে লিখবো এফি, এফি অক্সাইড তাহলে লিখবো অক্সিজেন, হয়েছে। ফেরিক বলেছে তাহলে কি হবে 3 হবে, বেশি ইক বললে বললাম বেশিটা হবে, বেশি যোজ্যতাটা হবে, তাহলে এখানে হলো Fe3+। আর অক্সিজেন, অক্সিজেন 2 যোজ্যতা একটু আগেই বললাম, তাহলে এখানে হবে 2-2-। এবার দেখো এবার আমরা কি করব, ওখানে আমরা কি বললাম যে সব থেকে ক্ষুদ্র অনুপাতটা নেব, এখানে 3:2 এর তো আর ক্ষুদ্র অনুপাত পাওয়া যাবে না, তো এখানে কি করা হয়, এখানে মানে পদ্ধতিটা কি হয়, সব থেকে সহজ পদ্ধতি যেটা আগেও পড়েছো তোমরা ছোট ক্লাসে, যে এর যোজ্যতাটা এর কাছে চলে আসবে আর এর যোজ্যতাটা এর কাছে চলে যাবে, বুঝো ভালো করে, এর যোজ্যতাটা এর কাছে, এর যোজ্যতাটা এর কাছে, তাহলে Fe2 হয়ে গেল, তাহলে Fe নিচেতে আমরা বসাবো Fe2, আর অক্সিজেনের কাছে কত চলে গেল 3, তাহলে হয়ে গেল Fe2O3, ঠিক আছে। আসলে এটা কি হয় দেখো, আসলে এটা দেখো এখানে তোমার 3+ আছে Fe, আর ফেরিক Fe যে ফেরিক অক্সাইডে দুটো Fe আছে, তাহলে একটা Fe কত 3+, তাহলে দুটো Fe 6+, আর টোটালটা 0 করতে হবে, ওই জন্য 3টে অক্সিজেন লাগে। এবার এটা করার জন্য এরকম হয় যে এর যোজ্যতাটা এর কাছে চলে আসে, এর যোজ্যতাটা এর কাছে চলে যায়, তাহলে Fe2O3 পেয়ে গেলাম আমরা, কি পেলাম Fe2O3। এটা তোমরা আগে ক্লাস 8এই পড়েছো, এইভাবে ক্রস চিহ্ন দিয়ে এটা করতাম আমরা। তো তারপরে দেখো তাহলে এটা হলো ফেরিক অক্সাইড, ঠিক আছে। এবার যদি বলে ফেরাস অক্সাইড, ফেরাস অক্সাইডটা কিরকম হবে, যদি বলে ফেরাস অক্সাইড ওই লঘু অনুপাত বা যে ক্ষুদ্রতম অনুপাত বা লিস্ট অনুপাতের ব্যাপারটা এখানে না লিখে 1/ক্রস করেও করতে পারো, যেমন ধরো ফেরিক অক্সাইড, ফেরাস অক্সাইড যদি বলে ফেরাস অক্সাইড যদি বলে, তাহলে ফেরাস অক্সাইড বললে কি হবে Fe ফেরাস মানে 2+ হবে, আর অক্সাইড মানে অক্সিজেন, অক্সিজেনের কি বললাম 2-। এবার যদি এদের লিস্ট অনুপাত না হয়, লিস্ট অনুপাতটা নিতে হবে এখানে 2:2, তাহলে অনুপাত নিলে কত হবে 1:1, তাহলে এটা কি দাঁড়াচ্ছে, তাহলে এইভাবেও ভাবতে পারো যে 1:1 মানে এই এর 1টা এখানে আসবে, এর 1টা এখানে যাবে, এই 1টা এখানে যদি এইভাবে 2:2টা 1:1 দাঁড়ালো 1:1, তাহলে এর 1টা এখানে যাবে, এর 1টা এখানে যাবে, এর 1টা এখানে যাবে, এর 1টা এখানে আসবে, তাহলে কি দাঁড়াচ্ছে FeO। তাহলে ফেরাস অক্সাইডের সংকেত কি পেলাম আমরা FeO, ফেরাস অক্সাইডের সংকেত হলো FeO। আচ্ছা এবার আর কি করানো যায় তার আগে, হ্যাঁ এবার যদি মূলক দিয়ে থাকে, মূলক মানে তোমরা মূলক মানেও পড়েছো তোমরা, যে মূলক মানে হচ্ছে সব এগুলো ক্লাস 8-এ তোমাদের ছিল মূলক, এগুলো আর এই সংকেত বের করা, এগুলো মূলক জিনিসটা কি দেখো, মূলক এটা তোমরা লাস্ট চ্যাপ্টারে পড়বে জৈব রসায়নে, কার্যকরী মূলক বলে আছে। মূলকটা দেখো, মূলক মানে হচ্ছে একগুচ্ছ পরমাণুর সমন্বয়ে গঠিত, একগুচ্ছ পরমাণুর সমন্বয়ে গঠিত যার একটা নেট চার্জ থাকে, বা অনেক সময় নেট চার্জ থাকেও না, প্লাস চার্জ বা মাইনাস চার্জ বা জিরো চার্জ থাকে, এবার যেটা যৌগ মানে একটা অন্য পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে ধাতু মানে কোন যৌগ তৈরি করে, যেমন যৌগ SO4 2-, SO4 2-, এটা একটা মূলক, OH-, এটা একটা মূলক। দেখো এগুলো কিন্তু একটা সালফার আর 4টে অক্সিজেন এদের মিশ্রণে তৈরি হয়েছে, তাহলে একগুচ্ছ পরমাণুর মিশ্রণে যাদের একটা নেট চার্জ রয়েছে, একটা নেট ধনাত্মক আধান বা ঋণাত্মক আধান রয়েছে। তারপর তোমার NH4+, তারপর আরো কি হতে পারে, আরো হতে পারে তোমার আরো আছে তোমার যেরকম H+ কেও একটা ধরতে পারো মূলক হিসাবে, H+ কে ধরা যাবে না, কারণ তোমার এখানে তো শুধু H রয়েছে, তো এগুলোই। তারপর আরো অনেক রকম আছে মূলক, S2O3, তারপর তোমার আরো যে বাকি যেগুলো আছে এই তোমাদের এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এই তিনটে SO4 2-, OH-, NH4+। আরেকটা উদাহরণ দিতে পারো ClO3-, ক্লোরেট, ঠিক আছে। তারপর প্রচুর আছে এখন, প্রচুর P4, PO4 2-, এগুলো অনেক মূলক আছে। বেশ, এবার দেখো তাহলে এই মূলকগুলো যখন থাকবে, মূলকগুলো ধরো ClO3 হচ্ছে ক্লোরেট, তাহলে তোমাদের যদি বলে পটাশিয়াম ক্লোরেট, যে অক্সিজেনের অঙ্কটা করেছিলাম, তো এই মূলকের যে নামগুলো সেগুলো তোমাদেরকে একটু মনে রাখতে হবে। এটাকে বলা হয় সালফেট, এটাকে বলা হয় হাইড্রোক্সাইড, এটাকে অ্যামোনিয়াম, এটা হচ্ছে ফসফেট,
এগুলো একটু মনে রাখতে হবে তোমাদেরকে, সব মনে রাখতে হবে না তোমাদের, মোটামুটি ক্লোরেটটাই আছে শুধু, আর OH মাইনাস হাইড্রোক্সাইড আর এইটা, এই তিনটে মোটামুটি আছে। ঠিক আছে, বেশ। তাহলে দেখো তোমাদের মূলক দিয়ে যদি থাকে, ধরে নাও ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ধরে নাও বলেছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর পটাশিয়াম ক্লোরেট, তাহলে পটাশিয়াম ক্লোরেটটা দেখি আগে, আগের ভিডিওতে যেহেতু বলেছিলাম ওটা, পটাশিয়াম ক্লোরেট, পটাশিয়াম ক্লোরেট, পটাশিয়াম ক্লোরেটটা দেখো, পটাশিয়াম ক্লোরেট, পটাশিয়াম ক্লোরেট হচ্ছে তোমার পটাশিয়াম, তাহলে কে লিখবো প্রথমে, আর এদিকে ক্লোরেট মানে হচ্ছে তোমার ClO3 মাইনাস, এটা আমরা জানি ClO3 মাইনাস, ক্লোরেটের এটা তো আধান তো জানি আমরা। আর পটাশিয়াম, পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 19, তাহলে K19, 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 19 হলে কত হবে, 2881, 2881, তাহলে একটা ইলেকট্রন যদি ছেড়ে দেয় তাহলে লাস্ট কক্ষে 8টা ইলেকট্রন হয়ে যাবে, তাহলে এর যোজ্যতা হচ্ছে 1, তাহলে এখানে লিখবো +1, কেন এটা ধাতু বটে। তাহলে দেখো +1 আর -1, +1 আর এটা হচ্ছে তোমার -1, ঠিক আছে, বা 2 মাইনাস বা 1 প্লাস লিখতে পারো। তাহলে এটা তোমার অনুপাতটা কত হবে, 1:1, তাহলে এইটা এদিকে যাবে, এইটা এদিকে যাবে, তাহলে কি দাঁড়ালো, KClO3, KClO3, তাহলে পটাশিয়াম ক্লোরেটের সংকেত আমরা কি পেলাম, KClO3, পটাশিয়াম ক্লোরেটের সংকেত আমরা পেলাম কি, KClO3। আচ্ছা, এবার দেখো, এবার তোমরা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটা দেখো, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটা দেখো, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তাহলে ক্যালসিয়াম লিখবো Ca, আর আমরা জানি হাইড্রোক্সাইড মানে OH মাইনাস, ঠিক আছে। এবার এখানে দেখো ক্যালসিয়াম, ক্যালসিয়ামের হচ্ছে 20, ক্যালসিয়ামের হচ্ছে 20, তাহলে পারমাণবিক সংখ্যা হচ্ছে 20, তাহলে এরা অ্যাটমিক মানে ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2882, তাহলে দেখো লাস্ট কক্ষে দুটো আছে, তাহলে দুটো যদি ছেড়ে দেয় তাহলে তার লাস্ট কক্ষে 8টা হয়ে যাবে, তাহলে দুটো ইলেকট্রন ছেড়ে দিলে লাস্ট কক্ষে 8টা হয়ে যাবে। এটা তোমরা জানো পারমাণবিক সংখ্যা, যে প্রথম কক্ষে দুটো ধরে, তারপরে কক্ষে 8টা, তারপরে কক্ষে 8টা, তারপরে কক্ষে দুটো, 2n স্কোয়ার অনুযায়ী হয়, কিন্তু 2n স্কোয়ার অনুযায়ী হলেও লাস্ট কক্ষে আগের কক্ষে 8টার বেশি 18টার বেশি ধরে না, আর লাস্ট কক্ষে 8টার বেশি ধরে না, ঠিক আছে। পারমাণবিক সংখ্যা, পারমাণবিক মানে ইলেকট্রন বিন্যাস করার পদ্ধতিটা একবার দেখে নিতে পারো তোমরা যদি ভুলে গিয়ে থাকো, ওটা আর বলার কিছু সেরকম নেই। তাহলে এখানে 2 প্লাস হবে, আর এখানে OH মাইনাস, তাহলে এখানে 2 প্লাস, এখানে 1 মাইনাস, তাহলে এবার কি হবে, এইটা তোমার 2:1 অনুপাতটা, তাহলে এটা এখানে আসবে, এটা এখানে যাবে, তাহলে কি তৈরি হলো, তাহলে পেলাম আমরা Ca আর OH এর দুটো পেলাম। এবার এটা গ্রুপ অফ অ্যাটমস আছে, মানে এরকম আছে, OH তো একটা পরমাণু নয়, OH দুটো পরমাণু, ওই জন্য এটাকে COOH হোল টুয়াইস বলা হয়, হোল টুয়াইস, এইভাবে ব্র্যাকেট দিয়ে 2 লেখা হয়, এটা হলো তোমার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে, বেশ। এইগুলোই মোটামুটি, আর মাঝে যদি অঙ্ক করতে করতে আসে তাহলে তোমরা এইভাবে বের করে নিতে পারবে, বেশ। এবার দেখো, এবার কতগুলো জিনিসের নাম বলবো, এই 3টে জিনিস একটু মনে রাখবে, খুব গন্ডগোল লাগে এগুলো এই রাসায়নিক গণনার অঙ্ক করার ক্ষেত্রে। তারপর যে বাকি কটা অঙ্ক করাবো বলেছিলাম সেটা করিয়ে তাহলে পুরোপুরি রাসায়নিক গণনাটা শেষ হয়ে যাবে। দেখো, চুন, চুন, চুনের সংকেত হচ্ছে CaO, ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, আর চুনের সংকেত ক্যালসিয়াম অক্সাইড। আর যদি বলে কলি চুন, কলি চুন, কলি চুনের সংকেত হচ্ছে CaOH2, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। কেন বলছি এগুলো, কারণ এগুলোর মধ্যে কিছুটা গন্ডগোল লাগার মতো জিনিস থাকে, যে কলিচুন কোথায় রাখবো, কলিচুনের সংকেত কি, চুনের সংকেত কি, এগুলো গন্ডগোল লেগে যায়।
তারপর ধরো চুনা পাথর, চুনা পাথর বা মার্বেল পাথর, বা মার্বেল পাথর। চুনা পাথর বা মার্বেল পাথর হচ্ছে তোমার CaCO3, CaCO3, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট। ঠিক আছে, চুন হলো CaO, কলি চুন হলো CaOH হোল টুয়াইস, আর চুনা পাথর হলো বা মার্বেল পাথর হলো CaCO3। ঠিক আছে, বেশ, এই জিনিস কটা তোমরা একটু মনে রাখবে, বুঝতে পারলে? বেশ, তারপর আর দুটো অঙ্ক করি আমরা, তাহলে চ্যাপ্টারটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। অঙ্কটা করি, দেখো বলছে, নেক্সট অঙ্ক দেখো, ওখানে 4টে হয়েছিল, এটা 5 নম্বর অঙ্ক। 5 নম্বর বলছে 1.7 গ্রাম ভরের একটি গ্যাসের এসটিপিতে আয়তন হয় 2.24 লিটার, ওই গ্যাসটির বাষ্প ঘনত্ব কত? বলছে 1.7 গ্রাম, 1.7 গ্রাম ভরের একটি গ্যাসের এসটিপিতে আয়তন 2.24 লিটার, 2.24 লিটার, তাহলে গ্যাসটির বাষ্প ঘনত্ব কত? গ্যাসটির বাষ্প ঘনত্ব কত? দেখো, আমরা জানি যে 22.4 লিটার যদি কোনো গ্যাসের আয়তন হয়, সেই আয়তনটা কার আয়তন হয়? 22.4 লিটার 1 মোলের আয়তন হয়, আর 1 মোল মানেই তার আণবিক ভর, 1 মোল মানেই তার আণবিক ভর। তাহলে এটা উইকিং নিয়ম অনুযায়ী হয়ে যাবে যে 2.24 লিটার, 2.24 লিটার লিটারের 2.24 লিটারের ভর সমান 1.7 গ্রাম, 1.7 গ্রাম। তাহলে 22.4 লিটারের ভর কত? 22.4 লিটারের ভর, উইকিং নিয়ম আমি একবারে করে দিয়েছি। তাহলে এটা কি হবে? 1.7 বাই 2.24 গণিত 22.4, দশমিকটা তুললে নিচেতে 10, এখানে দশমিকটা তুললে ওপরে 100, আর এই দশমিকটা তুলে নিচেতে হবে 10, এই দশমিকটা তুললে এখানে হলো 10। তাহলে এই 10 10 আর 100 কেটে গেল, এই 224 কেটে গেল, তাহলে পেলাম আমরা 17 গ্রাম, 17 গ্রাম। তাহলে 22.4 লিটারের যে ভর, সেটাই তো 1 মোলের ভর। 1 মোলের আয়তন কত হয়? 22.4 লিটার। 1 মোল যে কোনো গ্যাসের এসটিপিতে আয়তন কত হয়? 22.4 লিটার। তাহলে 22.4 লিটারের যে ভর হলো, সেটাই 1 মোলের ভর, সেটাই 1 মোল। তার মানে সেটাই হচ্ছে আণবিক ভর। আমরা জানি যে গ্রামে প্রকাশ করলে আণবিক ভরকে যেটা হয়, সেটাই তার 1 মোল, আগের ভিডিওতে বলেছি। তাহলে 17 গ্রাম হলো তার 1 মোল, সমানই তার আণবিক ভর। তাহলে আণবিক ভর, তাহলে এখানে আমরা কি পাচ্ছি? আণবিক ভর এম সমান হচ্ছে 17 গ্রাম। এম সমান কি পেলাম? 17 গ্রাম। তাহলে আমরা বাষ্প ঘনত্ব আরামসে বের করতে পারবো। দেখো, বাষ্প ঘনত্ব সমান আমরা সূত্র জানি, আণবিক ভর আর বাষ্প ঘনত্বের একটা সূত্র আমরা পড়েছি, যে এম সমান হচ্ছে 2D। তাহলে আমাকে ডি বের করতে হবে। তাহলে ডি সমান কত হবে? ডি সমান হবে m/2, তাহলে হবে 17/2, মানে 8.5। তবে গ্যাসটার বাষ্প ঘনত্ব কত বেরোলো? 8.5। ঠিক আছে, গ্যাসটির বাষ্প ঘনত্ব কত বেরোলো? 8.5। দেখো নেক্সট অঙ্ক দেখো, তাহলে তোমরা আরো কনসেপ্টটা ক্লিয়ার করতে পারবে। নেক্সট অঙ্ক কি বলছে দেখি, একটু অন্য টাইপের।
দেখো এই অঙ্কটা বলছে কি পরিমাণ মার্বেল পাথরকে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা সম্পূর্ণ বিক্রিয়া ঘটালে এসটিপিতে 33.6 লিটার CO2 উৎপন্ন হবে। বলছে কি পরিমাণ মার্বেল পাথরকে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl দ্বারা বিক্রিয়া ঘটালে এসটিপিতে 33.6 লিটার CO2 উৎপন্ন হবে। কি পরিমাণ CO2 উৎপন্ন হবে? তাহলে দেখো বলেছে কি পরিমাণ মার্বেল পাথরকে লঘু HCl এর সঙ্গে বিক্রিয়া করলে 33.6 লিটার CO2 উৎপন্ন হবে। তাহলে আগে বিক্রিয়াটা লিখে ফেলতে হবে। কি পরিমাণ মার্বেল পাথর মানেই বললাম আমি যে CaCO3, তাহলে CaCO3 একে বিক্রিয়া ঘটাতে হবে কার দ্বারা? লঘু HCl দ্বারা। তাহলে HCl এর সঙ্গে বিক্রিয়া ঘটালাম, তাহলে কি তৈরি হবে বলেছে? CO2 উৎপন্ন হবে। তাহলে এদিকে CO2 টা আগে লিখে ফেলি, এদিকে CO2 আর কি পড়ে থাকছে দেখো CO2, আর এখানে দেখো একটা CO2 চলে গেল, এদিকে তোমার Ca পড়ে আছে, এখানে Ca পড়ে আছে, এখানে অক্সিজেন পড়ে আছে, এখানে আর কি পড়ে আছে তোমার HCl পড়ে আছে, HCl। তাহলে এখানে কি তৈরি হতে পারে? আর কি তৈরি হতে পারে? এখানে তোমার আর একটা কি তৈরি হতে পারে? CaCl2 তৈরি হতে পারে, CaCl2। তাহলে এখানে লিখবো আমরা CaCl2, তাহলে CaCl2 হলো, আর এখানে দেখো অক্সিজেন আর হাইড্রোজেন, Ca আর Cl পড়েছিল, Ca আর Cl এর মধ্যে একমাত্র CaCl2 তৈরি হবে, আর পড়ে আছে অক্সিজেন আর হাইড্রোজেন। তাহলে এখানে উৎপন্ন হবে H2O। তাহলে বিক্রিয়াটা হলো CaCO3 প্লাস HCl সমান CaCl2 প্লাস H2O সমান প্লাস CO2। ঠিক আছে, বেশ। এবার দেখো, এবার অঙ্কটা দেখি। বলছে কি পরিমাণ মার্বেল পাথরকে লঘু HCl দ্বারা বিক্রিয়া ঘটালে এসটিপিতে এত লিটার CO2 উৎপন্ন হবে। তাহলে মার্বেল পাথর, কি পরিমাণ মার্বেল পাথর? তার মানে আমাদের মার্বেল পাথরটা লাগবে, CaCO3 টা লাগবে, আর এখানে CO2 টা লাগবে, আর কিচ্ছু লাগবে না। তাহলে CaCO3 আর CO2। এবার কত লিটার CO2 বলেছে? 33.6 লিটার। তাহলে এখানে আমরা লিটার হিসাবে লিখবো। বলেছি আগে যে আয়তনের ব্যাপারটা যদি বলে দেয় কোনো জিনিসের, তাহলে সেটা আণবিক ভাবে বের করার দরকার নেই, সেটা শুধু লিটারটা লিখবো। তাহলে দেখো এখানে আমি বলেছি এখানে 1 আছে, 1 আগের ভিডিওতে বলেছি যে তার আগে যদি যেই সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে তার মোল, তাহলে এটা 1 মোল। 1 মোলের আয়তন কত? 22.4 লিটার। তাহলে এখানে হবে তোমার 22.4 লিটার, তাহলে 22.4 লিটার। আর এখানে CaCO3 টা যদি বের করি আমরা, তাহলে ক্যালসিয়ামের হচ্ছে তোমার 20 আর পারমাণবিক ভর হচ্ছে 20। তাহলে পারমাণবিক ভর মানে কি? 2 গণিত পারমাণবিক সংখ্যা, তাহলে 2 গণিত 20 প্লাস একটা কার্বনের পারমাণবিক সংখ্যা 6, তাহলে পারমাণবিক গুরুত্ব হচ্ছে 6 প্লাস 2। এটা কি? একটা অণু। তাহলে ক্যালসিয়ামের পরমাণুর ভর, কার্বনের পরমাণুর ভর প্লাস 3টে অক্সিজেনের পরমাণুর ভর, এই 3 ধরনের পরমাণু যোগ করলে একটা অণুর ভর পাবো, তাই তো? তাহলে এখানে আর পারমাণবিক সংখ্যাটা আর পারমাণবিক ভর সমান কি? একটা পরমাণুর পারমাণবিক ভর সমান কি? 2 গণিত পারমাণবিক সংখ্যা। তাহলে ক্যালসিয়ামের পারমাণবিক ভর সমান 2 গণিত পারমাণবিক সংখ্যা, কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 2 গণিত পারমাণবিক সংখ্যা, এর পারমাণবিক ভর হচ্ছে 2 গণিত পারমাণবিক সংখ্যা। সব পারমাণবিক ভরগুলো যোগ করলে একটা অণুর ভর পাবো। তাহলে কার্বনের ক্ষেত্রে 2 গণিত পারমাণবিক সংখ্যা মানে 2 গণিত 6 প্লাস একটা অক্সিজেনের হচ্ছে 2 গণিত 8, আর আছে এখানে 3টে। তাহলে টোটাল হচ্ছে তোমার যোগ করলে 40 প্লাস 12 প্লাস এটা তোমার কত? 48। তাহলে 40 প্লাস 12 52 প্লাস 48 মানে হচ্ছে 100। তাহলে 100 গ্রাম বলেছি, 100 গ্রাম লিখে দেবো। তাহলে 100 গ্রাম। তাহলে দেখো বলেছে 33.6 লিটার CO2 পেতে গেলে কত মার্বেল পাথর লাগবে? তাহলে 22.4 লিটার CO2 এর জন্য 100 গ্রাম লাগে। তাহলে 33.6 এর জন্য কত লাগবে? হয়ে যাবে। তাহলে এখানে দেখো অঙ্কটা মুছি, এখানে করে ফেলি। 22.4 লিটার 22.4 লিটার
CO2 সমান হচ্ছে 100 গ্রাম CaCO3, তাহলে 33.6 লিটার সমান কত হবে? 33.6 লিটার সমান, প্রথমে 1 লিটার বের করতে হয়, তারপর আসছে তাহলে 33.6 লিটার। তাহলে 33.6 লিটার CO2 সমান কত হবে? 100 বাই 22.4 গণিত 33.6। ঠিক আছে, বেশ। এবার তোমার এইটার এটা যদি কাটাকাটি করো তাহলে আসবে তোমার 1.5 মতো আসবে, 1.5 দেখে নেবে তোমরা। আর এই দুটো যদি গুণ করি তাহলে কত হচ্ছে? 150, তাহলে 150 গ্রাম CaCO3। তো আমার উত্তরটা আমরা তাহলে পেয়ে গেলাম যে 33.6 লিটার CO2 সমান হচ্ছে 150 গ্রাম CaCO3। ঠিক আছে, আর এখান থেকে অঙ্ক আর করানোর দরকার বলে মনে করছি না। এখান থেকে যা করিয়েছি তোমাদের এই 6-7টা অঙ্ক আর যা কনসেপ্ট বলেছি দুটো ভিডিও মিলে, এই ভিডিও দুটো কমপ্লিট দেখলে আর এই প্রবলেমগুলো করলে তোমাদের এখান থেকে কোনো অঙ্ক আটকাবে না। ঠিক আছে, আর পরে যদি আবার টাইম পাওয়া যায় তাহলে এখান থেকে আরো কতগুলো অঙ্ক করে দেওয়া যাবে। ঠিক আছে, এখন একটু সিলেবাসটা এগিয়ে নেওয়া যাক। এর পরের সিকোয়েন্সে ভিডিওগুলো আসবে, সিকোয়েন্সে একদম পুরো সিলেবাস কমপ্লিট করা হবে, তোমরা ডেলি নজর রাখো। আর তোমরা সব পুরো ভিডিও পাবে, সব যত মানে যত চ্যাপ্টার আছে তোমাদের সবেরই পুরো ভিডিও পাবে, তারপর মডেল কোয়েশ্চেন পেপারও পাবে। তো এটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর শেয়ার করবে অবশ্যই নিজেদের বন্ধুদের মধ্যে। তো আজকে এত দূরই, থ্যাংক ইউ।